অপরূপ সৌন্দর্যের লীলাভূমি আমাদের বাংলাদেশের যতগুলো পর্যটন এরিয়া আছে তার মধ্যে সিলেট অন্যতম প্রধান আকর্ষণ। আর সিলেট মানে আমরা জানি চা বাগান, তবে বর্তমানে চায়ের পাশাপাশি সিলেটে কিন্তু কফি উৎপাদন হচ্ছে। দর্শক সবাইকে স্বাগতম জানাচ্ছি আরটিভির নিয়মিত আয়োজন কৃষি ও কৃষ্টি অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি ফারজান আফরিন পূর্বা। এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে আছি আপনার চারপাশে দেখতে পাচ্ছেন পাহাড়ে টিলা রয়েছে, চা বাগান রয়েছে, আর এই পাশটা দেখেন পাহাড়ের সাথে মেঘের মিতালি। খুব সুন্দর একটা পরিবেশ। আর এই সুন্দর পরিবেশ দেখতে দেখতে আমরা আপনাদেরকে আজকে একজন কৃষকের কাছে নিয়ে যাব যিনি কফি উৎপাদন করছেন এবং তার সাথে পাশাপাশি ফসল হিসেবে গোলমরিচেরও চাষ করছেন। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাই তার কাছে। আসসালামু আলাইকুম। জি, কেমন আছেন? জি ভালো। কি করছিলেন এখানে? এই কাজ করতেছি। এখন তো সিজন নাকি সিজন আরো সামনে আসছে? না, সামনে সিজন আরো সামনে। এখন ফুল দিবে, বাদে কলি দিবে, পরে ধরবে। আচ্ছা, তো কতদিন ধরে আপনারা এই কফিটা করছেন? 2 বছর। 2 বছর। তার মানে কি এখনো হারভেস্ট করতে পেরেছেন? তো ফলগুলা উঠে আমার সবাই আমি একবার করেছি। এটা তো অনেক টাকা, অনেক বিক্রি করে অনেক লাভবান হওয়া যায়। তো ভাই এই যে এই এরিয়াতে মানে চায়ের জন্য তো বিখ্যাত, সিলেটকে সবাই এক নামে চেনে। তো এই যে জৈন্তাপুরে এখন কফি চাষ হচ্ছে এবং আপনি এটা শুরু করেছেন, তা আসলে প্রথম দিক থেকে যদি একটু জানতে চাই যে প্রথম দিকে আসলে কোন অনুপ্রেরণা থেকে আপনি কফি চাষে উদ্বুদ্ধ হলেন? আমি আসলে ওই যে আমাদের জৈন্তাপুর কৃষি অফিস আছে না, এরা আমাকে নিয়ে এগুলা নিয়ে ওই চারা দিছে। আমার খুব ইচ্ছুক যে আমি এই যে আমার এই বাগানে আমি একটা কফি চাষ করবো। আমি ওদের কাছে পরামর্শ নিলাম, নিয়ে বললাম আমার মেয়ে নিয়ে এলো দেলোয়ার ভাই শাহাবুদ্দিন ভাই কৃষি অফিসার উপসহকারী। এখন ওনাকে বললাম আপনাদের যদি কফি বাগান থাকে তা আমাকে দিবেন। আমাকে দিছে, দেওয়ার পরে আমি এই বাগানটা আমি নিজেই মেরামত করছি, নিজেই দীর্ঘদিন ধরে এই বাগানে কাজ করছি। কাজ করতে দেখলাম যে একটু সাফল্য পেলাম। পরবর্তীতে তারা আমাকে আর একটা বাগান দিয়ে দিল। প্রথমে পরীক্ষামূলকভাবে শুরু যখন হয়েছিল, তারপর আস্তে আস্তে কিন্তু এখন অনেকেই উদ্বুদ্ধ হচ্ছে। এবং আপনাদের এটা তো পাহাড়ি এলাকা, টিলা রয়েছে প্রচুর পরিমাণে এবং কফির সম্ভাবনাও আমার মনে হয় যে খুবই ভালো। তা আপনি যেহেতু প্রথমে শুরু করেছেন, বলেন যে প্রথমে 5 বছর আগে আপনি একটা করেছিলেন বাগান, এখন এই একটা বাগান আপনার রানিং হচ্ছে, তো আপনি আসলে কতটুকু সম্ভাবনা দেখছেন? আসলে আমাদের পাহাড় এলাকায় এটা লাগিয়ে বিখ্যাত, কিন্তু আমাদের এই যে নিজে খাইতেছি এবং এই জৈন্তাপুর থানার ভিতরে শুধু এই আমারই একটা বাগান, আর কোনো বাগান নেই। আপনারা ইচ্ছা করলে দেখতে পারেন, কিন্তু এই বাগানের সাথে আমি অনেক যুদ্ধ করছি। কিন্তু আমাদের পাহাড়ি এলাকা বলেই আরও কোনো পাহাড়ি আছে, কিন্তু একটাই বাগান শুধু আমার। এই জৈন্তাপুর উপজেলার ভিতরে একটাই বাগান, সেই বাগানটা শুধু আমার, আর কেউ নাই। এই যে বলছিলেন যে আসলে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে, মানে অনেক চড়াই উতরাই পার করে আপনি যেহেতু সাহস নিয়ে প্রথমে শুরু করেছেন, তো এই যে চ্যালেঞ্জের বিষয়টা যদি বলি যে কফি চাষে আসলে পাহাড়ি এলাকার ক্ষেত্রে মানে আপনি কি কি প্রতিবন্ধকতা ফেস করেছেন? পানির খুব সমস্যা, পানি নাই। আমি নিজে পুকুর তনে পানি অনেক সময় বইয়া নিয়ে ওই জায়গায় দিছি, তারপরে মোটরতে পানি দিচ্ছি। আমাদের তো পাহাড় এলাকা, এই শীতকালে তো আমাদের এলাকায় পানি থাকেই না। কিন্তু আমাদের এলাকায় এই চারাগুলো একটা চারার জন্য আমি অনেক কষ্ট করেছি, কিন্তু পানি নাই। মোটর দিয়ে পানি দিচ্ছি, প্রতিদিন আমার কারেন্টের বিল উঠে অনেক। একটা বাগানে পানি নাই, এরপরে এই একটা চারা তুলতে গিয়া সার লাগে, অনেক কিছু লাগতেছে, শ্রম লাগে, মাটি ক্ষয় করতে লাগে। তারপরে ওই চারাটা আমি এইখানে এই বাগানটা আমি এই পর্যন্ত নিয়ে আসছি। আসলে এই পাহাড়ি এলাকায় কফি চাষটা সম্ভাবনাময়। আপনি যেহেতু শুরু করেছেন, আপনার দেখা দেখি আরো অনেকে আসছে, আপনি বলেন আগ্রহী। তো আপনার কি মনে হয় যে অদূর ভবিষ্যতে চায়ের জন্য যেমন মানে সিলেট বিখ্যাত, কফির জন্য কি একদিন বিখ্যাত হবে কিনা বলেন? ইনশাল্লাহ, কারণ হচ্ছে আমাদের এই যে সিলেট তো চায়ের জন্য বিখ্যাতই। সিলেটিতেও চাও খায়, কিন্তু আমাদের কফিও আরো বেশি খায়। সেটা আমরা সর্বপ্রথম আমি কফি চাষ করতেছি। সারা দেশের চা না, আমাদের সিলেটের চা কিন্তু বিদেশেও যাচ্ছে একদম, হ্যাঁ। আর সেখানে এই যে ভাই এই কফি চাষ করতেছে, এটাও আমরা আশা করি যে ভবিষ্যতে অনেক দূর আগাবে। আর এই যে কফি বাগানটা আমরা দেখতেছি যে অনেক ঢালে পাহাড়, এবার পাহাড়ের মধ্যে যে কফি গাছগুলো দেখতে পাচ্ছি, অনেক গাছে ফুলও আসছে। এই পরিশ্রমটা কেন জানো? শুধু দেশের কৃষিকে এগিয়ে নেওয়ার জন্য। তোমার কি মনে হয়? আমিও একমত। এবং সবচেয়ে ভালো লাগার বিষয় যেটা, যে আমরা তো সবসময় কফি বাইরে থেকে ইম্পোর্টই করি, কিন্তু আমরা এবার এক্সপোর্ট করার আমাদের সময় চলে আসছে আমি মনে করি। কারণ সমতলের পাশাপাশি এখন পাহাড়ি এলাকা যেহেতু প্রাথমিক পর্যায়ে শুরু হয়ে গেছে এবং ভাইয়ের কথা শুনে বোঝা যাচ্ছে যে এটা আসলেই খুবই সম্ভাবনাময় বাংলাদেশের জন্য।
দ্রুত দরকার কৃষক ভাইদেরকে এগিয়ে আসা আর সাহস একটা করে। মজার ব্যাপার, তুমি জানো কিনা জানি না, আমাদের এই যে মাসুক ভাই, হুম। ভাই যদি ভুল নয় আপনি তো থার্ড জেন্ডার, তাই না? তো একজন থার্ড জেন্ডার মানুষ যে আমাদের বোঝা নয়, আমাদের সমাজের উন্নয়ন করতে পারে, এগিয়ে নিতে পারে, তারই একটা জ্বলন্ত উদাহরণ কিন্তু এই ভাই। সে বসে নাই, পিছিয়ে নাই, সমাজের কাছে দায়বদ্ধ না। সে কৃষি কাজ করে তার পরিবারকে, সে নিজের ভাগ্যকে এবং কৃষি অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এটা আমাদের জন্য খুব গর্বের না? একদম, এবং এটা অনেক বলবো ইন্সপিরেশনাল, কারণ Right. হচ্ছে উনাকে দেখা দেখি আরো যদি এগিয়ে আসে আমার মনে হয় মানুষ তাহলে কফি চাষও আমাদের বাংলাদেশে মানে নামে চিনবে যে না, বাংলাদেশে কিন্তু শুধু চা নয়, কারণ 90% আমি যতটুকু জানি 90% চা কিন্তু আমাদের বাংলাদেশ থেকেই যায় বা উৎপন্ন হয়। মাসুক ভাই, আপনার এই বাগানে কতগুলো চারা আছে? কফি হ্যাঁ, প্রায় 250-300 মতো হবে। 250। যখন 300 মতো হবে। 300 মতো যখন শুরু করেছিলেন তখন কয়টা চারা নিয়ে আসছিলেন? 350 বা 400। 350। হ্যাঁ 350 মতো হবে। তো সেই 350 থেকে 50টা চারা মারা গেছে। মারা গেছে। কি কারণে? এই পানি নাই, পানির অভাবে শুধু? পানির অভাবে। এমনি মাটিতে তো কোনো সমস্যা নাই? মাটিতে কোনো সমস্যা নেই। এমনি এমন কিছু হয়েছে যে চারা লাগানোর পরে গাছের শিকড় কেটে দিছে বা শিকড় পচে গেছে? না, এগুলা কোনো সমস্যা নেই, সমস্যা পানির জন্য আমার। শুধু পানি? শুধু পানির জন্য। তো এইটার জন্য এখন কি ভাবতেছেন যাতে করে গাছের চারাগুলো না মরে যায় বা পর্যাপ্ত পরিমাণে সেচ থাকে, তার জন্য কি ব্যবস্থা নিয়েছেন? একটু সার দিলে আবার গাছগুলা, এগুলো এখন কিছু দেওয়া যাবে না, আচ্ছা। কারণ এগুলা ফুল দিছে, এগুলা লড়া যাবে না, জোরে পড়লে ফল দেবে কিন্তু না। আমি বলতে চাচ্ছি আগে যখন ও নিচের পুকুর থেকে হ্যাঁ বালতিতে করে পানি নিয়ে এসে গাছের গোড়ায় দিচ্ছেন, গাছের গোড়ায়। এখন কি পাইপ সিস্টেম করছেন মোটর থেকে দেওয়ার জন্য? হ্যাঁ, মোটর তো নেই, মোটর তো নেই, এই তো মোটর ওই যে পাইপ আছে, তাই তো? এখন এই প্রতিটা গাছের গোড়ায় শুধু পাইপ দিলেই একটু সহজ হয়ে গেছে। সহজ হয়ে যায়। তো আপনার এই যে 300 চারা আছে বললেন, এর মধ্যে কয়টা গাছে এখন ফুল আসছে? প্রায় 100 হবে, তো 100 গাছে ফুল চলে আসছে। ফুল চলে আসে। গত বছর যখন আপনি কফি হারভেস্ট করলেন হ্যাঁ, তখন কত কেজি মতো হয়েছে? প্রায় 12 কেজি মতো আছে। মানে 12 300 কেজি? গাছ থেকে 12 কেজি না, বিষয়টা কি 300 গাছে তো আসলে হয় না, 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 না। সব গাছে ফলন আসে নাই। যেহেতু প্রথম বছর ছিল, এইবার হয়তো 100 আসছে, সামনে বছর 200 গাছে আসবে, এভাবে বাড়তে থাকবে, মানে কফির সম্ভাবনাটা বাড়তেই থাকবে। বাড়তেই থাকে। তো আপনার এই যে কফি হলো 12 কেজি, এটা কি সব নিজেরা খাইছিলেন না বিক্রি করছেন নাকি আত্মীয় স্বজনের দিচ্ছেন? সানরাইজ ফল বাগানে ওরা কিছু কিনে নিয়ে গেছে, ওইটা হইলো গিয়া যদি এই গোটাটা 35-3200 টাকা, আর ব্যাঙ্গে ইয়ে করলে প্রায় 4000 প্রসেস করে দিলে? 4000 টাকা। কফি প্রসেসকে আপনি নিজেই করেছেন? আমি নিজে করেছি। এগুলো তো সব আপনি আগে থেকে ট্রেনিং নিয়েছেন বললেন। আমি আমি আগে তো না এগুলা ট্রেনিং দিয়েছি। আচ্ছা, ট্রেনিং গুলো কে দিছে? এরা যদি আমারে দিয়ে দিছে 12 আনা, আমি 4 আনা নিজের তো নিয়ে। ও, সেটা তার তো মানে করতেই আপনি হবে। গবেষণাও করছেন আমি যে আগে তো কিভাবে নিয়ে কি কিছু করা জানি যায়। তো। হ্যাঁ, কিভাবে কি করা যায়। আমি মাটিটাও পরীক্ষা করছি যে এটা কি হবে, আমার সুপারির সারার সাথে কি দেওয়া যায়। এই চারাগুলো কোথা থেকে নিয়ে আসছিলেন? চারাগুলো আমাকে তারা অফিস থেকে দিয়ে দিছে, কৃষি অফিস থেকে? কৃষি অফিস থেকে দিয়ে দিছে। ও, এটা কি জাতের কফি? ওইটা একটা হইলো বিদেশি লাল কফি, আর এটা হইলো একটা হইলো মানে একটাতে অ্যারাবিকা হ্যাঁ। আর একটা এটা হইলো দেশি, ওইটা হইলো বিদেশি, ওইটা আচ্ছা, মানে আপনাদের এখানে মিক্স আছে তাই তো? মিক্স আছে। আর ওই যে আপনার পিছনে এটা হইলো তো এটা আপনার কি মনে হয় সুপারি চাষ থেকে কফিতে লাভ বেশি হবে? কফিতে অনেক লাভ আছে, লাভ আছে? অনেক লাভ আছে। আমার মনে হয় একটা বিরতির সময় আছে, তুমি একটা বিরতি নিতে পারো। অবশ্যই, কারণ ভাইয়ের কাছ থেকে কিন্তু আরো অনেক কিছু আমাদের জানার কারণ আছে। আমি আপনাকে বলি ওই যে আমাদের ওরা ওই চেরাগুলা তো ওনারা আরোই লুকরে দিয়ে দিছে, কিন্তু আমার মতো যুদ্ধ করে কোনো বেটায় দেখাইতে পারতো না যে বাঁচাইতে পারে নাই। এইটা এইখানে। ও, আপনি তাহলে একজন সফল কৃষক। আরো কথা বলবো আপনার এই আপনার আমি সঙ্গে। সফলতার গল্প নিয়ে আমরা চ্যালেঞ্জ কিন্তু আরো করি এই কথা বাগানটা বলবো। সফল হয়েছে, চ্যালেঞ্জ করিয়া। তাহলে একটু বিরতি নিয়ে আসি আমাদের দর্শকদের কাছ থেকে। যান। দর্শক, আরটিভি নিয়মিত আয়োজন কৃষি ও কৃষ্টি অনুষ্ঠান থেকে এই পর্যায়ে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। আমাদের কৃষি ও কৃষ্টি, আমাদের কৃষি ও কৃষ্টি। বিরতির পর সবাইকে আরো একবার স্বাগতম জানাচ্ছি আরটিভি নিয়মিত আয়োজন কৃষি ও কৃষ্টি অনুষ্ঠানে। সিলেট অঞ্চলে কফির সম্ভাবনা নিয়ে তো আমরা গল্প শুনলাম, এবং এই ভাইয়ের কাছ থেকে কিন্তু আমরা আরো শুনবো যে কফির পাশাপাশি তিনি আর কি কি চাষ করছেন। চলুন তাহলে। মাসুক ভাই, আপনার কফি নিয়ে তো আমরা কথা শুনলাম, জি। তো আমি দেখছি আপনার একটা সমন্বিত বাগান, তাই না? কফির পাশাপাশি আপনারা কি কি করছেন?
কপির পাশাপাশি আমি এই যে জারা লেবু, এটা তো বেশ বিখ্যাত সিলেটে। হ্যাঁ এটা বেশ বিখ্যাত, এটা খাইতে খুব ভালো, এটা মাংসের সাথে খুব খাইতে আমাদের সিলেটে না অনেক বাইরে বিদেশেও যায়। আমি এগুলো এবং বেশ পাশাপাশি ঘ্রাণ আসছে এখান থেকে, খুব এটা সুন্দর এটা একটা। খুব গ্রান, এগুলো পাশাপাশি কাগজি লেবু আছে, জারা লেবু আছে, আনারস আছে। আচ্ছা, সব কি একই জায়গার মধ্যে? একই জায়গায় বলতে আমাদের এটা তো একটা বাগান, এবং গুলমরিচ আছে, সুপারি আছে, কাঁঠাল আছে, এই আমার পিছনে কাঁঠাল। আচ্ছা, এটা কি আমাদের দেশীয়টা নাকি? এটা দেশি। আচ্ছা, ওটা দেশি। বুঝতে পারছি। মালটা আছে, ওই কমলা আছে। চলেন একটু ঘুরে ঘুরে দেখি তাহলে। জি আচ্ছা, এটা তো আমরা লেবু যারা লেবু দেখলাম, জি। এটা হচ্ছে কাঁঠাল, এবং এরপরে আচ্ছা। আরো বেশ অনেকখানি জায়গা জুড়ে রয়েছে। ওইটা হইলো কমলার গাছ। আচ্ছা, এটা কোন জাতের কমলা? ওইটা আমাদের দেশি কমলা, ওইটা খুব মিষ্টি। আচ্ছা, মানে আপনি এর আগে ফল পেয়েছেন এখান থেকে, তাই হ্যাঁ তো? ফল অনেক ফল। আচ্ছা, এরপর আর কি কি আছে? ওই আনারস আছে, আমাদের আনারস প্রচুর। আপনাদের এখানে আনারস তো অনেক ভালো হয়। জি। বা বেশ সুন্দর হয়েছে, দেখতেও বেশ ভালো লাগছে। এগুলো তো এখনো হারভেস্ট করার সময় আসেনি, তাই না? জি, পাশাপাশি আপেল কুল বড়ইর গাছও আছে। আপনার এখানে বেশ ভালো পরিমাণে আনারস ধরেছে দেখলাম। তো আমরা তো জানি যে আসলে পার্বত্য অঞ্চল বা পাহাড়ি এলাকাগুলোতে আনারস খুবই ভালো পরিমাণে হয়। আপনার এখানে যে আনারসটা দেখতে পাচ্ছি, এটা কি আমাদের দেশি নাকি অন্য কোনো জাতের? না, ওইটা তো আমাদের ওইটা আমাদের দেশি, আচ্ছা। ওইটা বিদেশি না। এটা খুব মিষ্টি, 400-300 টাকা হালি, কোনো ধরনের সারটা নাই, ফর্মুলা নাই, শুধু জৈব সার। মাসুদ ভাই, আমরা তো সমতলে যেরকম হচ্ছে দেখেছি আগে লাঙ্গল দিতে হয়, জমি চাষ করতে হয় কোন একটা ফসল আবাদ করতে হলে, তো পাহাড়ি এলাকায় এরকম কি বিশেষ কোনো ব্যবস্থা আছে কিনা? পাহাড়ি এলাকায়, আমাদের এলাকায়, ওই এলাকাটা তো পাহাড়ি এলাকা, উঁচু, ওইটা তো লাঙ্গলের কোনো ব্যবস্থা না, ওইটা গর্ত করা লাগে। একটা গর্ত যেমন 1.5 ফুট বাই 1.5 ফুট গর্তটা করতে হয়। তারপরে ওইটা কিছুদিন সারটা দিয়ে, জৈব সার দিয়ে, আমাদের পাহাড়ি এলাকার কথা বলছি, আমরা ওইগুলা 15 দিন পরে এগুলা জৈব সার তৈরি করার পরে চারাটা রোপণ করলাম। চারাটা রোপণ করে নতুন চারা, যেমন পুরাতন চারা 2 বছর পর এটা কাটিং আগাছা সব ফেলে নতুন চারা আমরা আবার ওই গাত তো একটু সরে দিতে হয়। আমাদের পাহাড়ি এলাকার এইভাবে দেওয়া লাগে। আচ্ছা, এবার আনারসের বিষয়টা জানতে চাই একটু, যে আপনি বললেন বছরে 2 বার হারভেস্ট করতে পারেন। প্রথমবার হারভেস্ট করার পরে কি একই গাছ থেকে আবার এটা বৃদ্ধি হচ্ছে, নাকি ওইটা আবার কেটে লাগাতে হচ্ছে? না, ওইটা আবার একই গাছে, তবে কেটে লাগানো হচ্ছে। একই গাছে 2টা-3টা চারা দিল, চারা দেওয়ার সাথে ওই চারাগুলা, পুরাতন চারা ফেলে, বুড়া গাছটা ফেলে নতুন গাছ আবার গর্ত করে লাগানো লাগে। কম পরিশ্রমে এবং কম বিনিয়োগে বেশি লাভ। হ্যাঁ, বেশি লাভ। ওইটা আসলে এই আনারসের আমাদের বেশি লাভ, এবং আমাদের পাহাড়ি এলাকার মিষ্টিও। আপনার কথা শুনে তো আমার পাহাড়ি থেকে যেতে মন চাচ্ছে। এমনিতেই পাহাড় হচ্ছে একটা আকর্ষণের জায়গা, পাহাড়িদের জীবনযাপনও অনেক বেশি বৈচিত্র্যময়। এখানে কষ্ট যেরকম আছে, আনন্দও আছে, আপনার কথা শুনে যেটা মনে হলো। তো ভাই, আসলে এটা কি আপনার পৈতৃক জায়গা নাকি হচ্ছে ইজারা নেওয়া এই জায়গাটা? না, এটা আমার প্রত্যেক জায়গা, আমার বাপ দাদার জায়গা। আপনাদের এই এরিয়াতে মানে কৃষি অফিসাররা কি আসেন নিয়মিত? আসে। আমার একজন আপা আছে, উনি আসে আইসা দেখে যায়, বা অনেক সমস্যা হইলে আমিও ফোন দেই উনাকে, আপা আসেন, আমি এটা বুঝতেছি না, আচ্ছা। তখন উনি আইসা আমার পরামর্শ দিয়ে যায়। তো কেমন লাগে আসলে এই অনুভূতিটা? আমার খুব ভালো লাগছে আপা, অত্যন্ত ভালো লাগছে। আপনারা যে আসছেন, আমি এই বাগানটা যদি করতাম না তাইলে তো আপনারা আসতেন না। এটা ঠিক। জি, আমি যদি আমার এই জিনিসটা, আপনারা কি আসতেন? আপনারা তো আসতেন এবং না। আমরাও চাই যে আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে যেন আপনার মতো যারা রয়েছেন বা আপনাকে দেখে অনুপ্রাণিত হয়ে চাষাবাদে উদ্বুদ্ধ হোক। এবং বিশেষ করে আমি কফির কথাটা বারবার বলতে চাই, কারণ আসলে এটা বাংলাদেশের জন্য এখনো কিন্তু পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে, তবে যারাই করছে খুবই ভালো করছে। তো ভাই, আপনার সাথে কিন্তু আরো কথা বলবো, তবে আরো একটা বিরতি নেবার কিন্তু সময় হয়ে গেছে। RTV নিয়মিত আয়োজন কৃষি ও কৃষি অনুষ্ঠান থেকে এই পর্যায়ে নিয়ে নিচ্ছি আরো একটি ছোট্ট বিরতি, আমাদের সাথেই থাকুন। আমাদের কৃষি ও কৃষ্টি, আমাদের কৃষি ও কৃষ্টি। বিরতির পর সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি RTV নিয়মিত আয়োজন কৃষি ও কৃষি অনুষ্ঠানে। দর্শক, মেঘের গর্জন তো আপনারা শুনতে পাচ্ছেন, আর বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে। সিলেটের আবহাওয়াটাই কিন্তু এরকম, হুটহাট করে বৃষ্টি নেমে যায়। তো আজকেও কিন্তু আমরা এই বৃষ্টি বা বৈরী আবহাওয়া যাই বলুন না কেন, কৃষকের সাথে আছি, কৃষকের পাশে আছি, এবং জৈন্তাপুরের এই কফি বাগান এবং হচ্ছে পাশাপাশি সমন্বিত বাগান আমি বলবো। তো মাসুক ভাইয়ের কাছ থেকে কিন্তু আমরা অলরেডি জেনেছি এগুলো সম্পর্কে, তবে যেটা প্রথমেই বলেছিলাম যে গোলমরিচ নিয়েও একটু আপনাদেরকে তথ্য জানাতে চাই, সেই বিষয়ে কথা বলবো মাসুক ভাইয়ের সাথে। চলেন।
প্রচন্ড বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আমরা আসলে কাজ করছি, যদিও অনেকটা সময় আসলে বৃষ্টি কেড়ে নিল যদি বলা যায়। তো ভাইয়া এবার একটু যেটা কথা বলছিলাম গোলমরিচ নিয়ে, আমার এটা নিয়ে একটু জানার আগ্রহ রয়েছে যে গোলমরিচ তো সচরাচর সবাই চাষাবাদ করে না বা সব অঞ্চলে করে না, সিলেটে আপনারা কিভাবে গোলমরিচের চাষাবাদ করছেন? আসলে আপা আমাদের এই গুলমরিচটা হইলো আমাদের বিখ্যাত, সিলেটের জন্য এটা হইলো বিখ্যাত। কিন্তু এটা বিশেষ করে জৈন্তাপুরে জৈন্তাপুর বলতে সিলেটি, এগুলা সিলেটের, এগুলা আমাদের খুব স্বাদ এবং আমাদের এগুলা চলে এবং বিদেশেও অনেক বিক্রি হয়। এগুলা আমাদের সিলেটের সবচেয়ে বড় লাভজনক। এবং আমি যে চাষবাস করছি এটা আমাদের অনেক 4,000 3,000 এটা অনেক কিছু লাভবান হওয়া যায়। তো সবচেয়ে বড় জিনিস হইলো এটা যে আমরা যে খাদ্যর তরকারির সাথে যে আমাদের যে এটা যে দেয়, এটা হইলো আমাদের সবচেয়ে এই টাকাটা বিক্রি বাইরের টাকাটা আমাদের যে বাঁচলো, এটা হইলো আমাদের সবচেয়ে আয়ের একটা পথ। এটা মানে আপনারা নিত্যদিনে রান্না ব্যবহার করছেন, পাশাপাশি মার্কেটও বিক্রি করছেন এবং বললেন যে বেশ লাভজনক একটা ফসল। তো এটা যেহেতু লতানো গাছ, আপনার এটার বিশেষ পরিচর্যা কিভাবে করতে হয়? পরিচর্যার জন্য আসলে আপা এটা আসলে একদম সহজ, এটা কোনো ধরনের কষ্ট নাই। এই লতাটা আপনি অল্প জায়গায় মাঝে সাফল দিয়ে কূপ দিলে এটা যে কোনো গাছে, কাঁঠাল গাছ, সুপারি গাছ, মাদ্রাস গাছ, এটা কোনো ক্ষতি করে না এবং কোনো জায়গাও দখল করে না। তার মতো তার অল্প দিনে সে তার মতো তার কি হয়ে যায়। যা আমাদের এই যে আমি যে লাগাইছি 5 টনে 3 থেকে 4 ফুট কাটিং করতে হয়, অল্প জায়গায় সাফল দিই বা দিয়ে গর্ত করে লতাটা তার করে এমনি তার মতো তার হয়ে যায়। এটা কোনো ধরনের বাঁশ লাগে না, কাঠ লাগে না, তার মতো তার হয়ে যায়। কিন্তু সবচেয়ে বড় জিনিস হলো এটা যখন ধরে, এটা তো সবচেয়ে বেশি লাভবান। আমিও চাই যে আমার মতো সবাই ফলাক। এটা আমার দেখা দেখি সিলেটে এইগুলো আমাদের খুব আগ্রহী। এটা আমি চাই আমার মতো সবাই এটা চাষ করুক, নিজেও খাক, বিক্রিও করুক, বাজারেও বিক্রিও করুক, এটা অনেক লাভবান। আপনি তো বেশ বড় পরিসরে গোলমরিচ করেছেন, তা গোলমরিচের ক্ষেত্রে কি বিশেষ কোনো রোগ বালাই আছে যেগুলো দমন করতে আলাদা পদ্ধতি ব্যবহার করতে হয়, বা একটা গাছ থেকে মানে কি পরিমাণে গোলমরিচ পাওয়া যায়? এটা দমন বলতে এটা সর্বপ্রথম এটা যখন এই কাটিং যখন 3 থেকে 4 ফুট ওঠানোর পরে ওগুলার দমনের কোনো ইয়ে নেই। এটা জাস্ট 5 ফুট দিছে, ওইটা একটা ফুকে আক্রমণ করে, ওই পোকাটা ছিঁড়ে ফেললে বা এরপরে আর কোনো দমন নাই। একটা গাছে আপনার 5 থেকে 6 কেজি পর্যন্ত ধরে। যেগুলা বড় লতা হয় এগুলা 10 কেজি পর্যন্ত উঠানো যায়। 10 কেজি পর্যন্ত? তার মানে তো এটা বেশ লাভজনক। বেশ লাভজনক। প্রত্যেকটা গাছেও যদি একটা করে লতা তুলে দেওয়া যায়, তার মানে তো মানে মনকে মন আমরা গোলমরিচ তাহলে পাচ্ছি এখান থেকে। আচ্ছা, এবং এই আপনাদের সিলেটে যেরকম প্রচুর পরিমাণে বৃষ্টি হয়, তো বৃষ্টিতে কি ক্ষয়ক্ষতি হয় খুব একটা? না, এগুলা এই যে বৃষ্টির সময় এগুলা বেশ ভালো, সেওয়া জাতীয়, ছায়া জাতীয় এবং বীজা জাতীয়, যেখানে ছায়া পড়ে না, ঘাস হয় না, এই জায়গাটাই এগুলা বেশ পছন্দ করে। তো দাম কেমন পান বাজারে? বাজারে তো বর্তমানে 1500 টাকা। 1500 টাকা কেজি? 1500 টাকা আচ্ছা, কেজি। তো সব মিলিয়ে বাৎসরিক আপনার কেমন লাভ থাকে সবকিছু যদি বিক্রি করার পরে? ইনভেস্ট তো আছেই। জি আছে। তো সেক্ষেত্রে লাভের পরিমাণটা কেমন? এগুলো আমাদের সব ফসল নিয়ে, যেমন কাঁঠাল, লেচু, আনারস, মালটা, জারা লেবু, এগুলা নিজেও খাই, কেউ খুঁজলেও দেই এবং বাইরেও দেই। প্রতি বছরে আমাদের 3 থেকে 4 লাখ টাকা ইনকাম আছে আমাদের। খরচও তো আছে সেই কাঁঠাল হিসেবে। চাটাল লাগাইয়া 3 থেকে 4 লাখ টাকা ইনকাম আছে। আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো এবং মাসুদ ভাই আমি আপনার জন্য আসলেই দোয়া করি যে আপনার হাত ধরে এই যে জৈন্তাপুরে কফির যে বিষয়টা এটা আরো বিস্তৃত হোক এবং আপনি একসময় হয়তো বা জৈন্তাপুরের মধ্যে সবাই এক নামে আপনাকে চিনবে যে আপনি কফি চাষটাকে সম্প্রসারণ করেছেন এবং যেভাবে হাইলাইট করছেন। তো আপনার সফলতা আসুক, আর ভালো থাকবেন এবং আমরা আশা করি যে একদিন আবার হয়তো বা আপনার এই বাগান আমরা আসবো। সবাইকে ধন্যবাদ, কষ্ট করছেন, আমার এই বাগানে আইসা দেখছেন, আমার খুব অত্যন্ত ভালো লাগলো আপনারা আসার জন্য। জৈন্তাপুরের কফি হোক কিংবা গোলমরিচ দুটোই কিন্তু সম্ভাবনাময় ফসল। আমরা যদি আমাদের কৃষকদেরকে আরেকটু গাইডেন্স, ট্রেনিং কিংবা মার্কেট সাপোর্টটা দিতে পারি, তাহলে এই মাসুক ভাইয়ের মতো যারা ছোট ছোট উদ্যোক্তা রয়েছেন বা ছোট ছোট যাদের বাগান রয়েছে, তারা কিন্তু এই সিলেটের কৃষি অর্থনীতিকে আরও বেশি সমৃদ্ধ করতে সক্ষম হবেন। দর্শক, আপনারা যারা সফল কৃষক বা খামারি আছেন, আপনাদের সফলতার গল্প আমাদের RTVর পর্দায় তুলে ধরতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে 01878184077। আমি ফারজানা আফরিন পূর্বা আজকের মতো বিদায় নিচ্ছি RTV নিয়মিত আয়োজন কৃষি ও কৃষি অনুষ্ঠান থেকে।
দেখা হবে আবার অন্য কোনো প্রান্তে সফলতার গল্প নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। কৃষ্টি